বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কিশোরগঞ্জ সম্মেলনে মির্জা ফখরুল, দীর্ঘ সংগ্রাম করে আসা দলটিকে কেউ ভাঙতে পারেনি, পারবেও না। রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখতে পারছে না ছাত্র প্রতিনিধিরা, সরে যাওয়ার পরামর্শ সালাউদ্দিনের। দায় কি শুধু এনসিপির, মন্তব্য হাসনাতের। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না। আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। রাকসুতে 24টি সংস্কারের ইশতেহার ঘোষণা শিবির প্যানেলের। পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে অনশনে শিক্ষার্থীরা, 2 জন অসুস্থ। চুয়াডাঙ্গায় শত্রুতার জেরে 2 ভাইকে কুপিয়ে হত্যা। কুমিল্লায় চুরির অভিযোগে কুকুর লেলিয়ে দিয়ে যুবক নির্যাতন, আটক 3। দেবী দুর্গার আগমনী সুর বাজছে দেশের মণ্ডপে মণ্ডপে। প্রতিমা সজ্জায় ব্যস্ত শিল্পীরা। কাল মহালয়ায় দেবী পক্ষের সূচনা। স্বাগত, এখন বিকেলের সঙ্গে আছে নজরুল হাফিজ। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সবাইকে বিএনপির পক্ষে দাঁড়িয়ে তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি। আর প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন দলে গণতন্ত্রের নতুন ধারার সৃষ্টির পাশাপাশি দল আরও সুসংগঠিত হবে বলে মনে করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। কিশোরগঞ্জ থেকে আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। কিশোরগঞ্জের নরসুন্দা নদীর পার ঘেঁষা কাচারি বাজার, বটতলা, গুরুদয়াল কলেজ চত্বর থেকে আলোর মেলা, খরমপট্টি জুড়ে বিএনপি নেতাকর্মীদের এই মিছিলের গন্তব্য পুরাতন স্টেডিয়াম। সম্মেলনস্থলে নেতাকর্মীদের এই উচ্ছ্বাস দীর্ঘ 9 বছর পর জেলার নতুন নেতার জন্য। কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচনের এই উৎসবে জেলার 13 উপজেলা ও 8 পৌরসভার 2090 জন কাউন্সিলরের পাশাপাশি হাওর বেষ্টিত এই জনপদের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাও জড়ো হয়েছেন এই মাঠে। নেতা নির্বাচনের এমন চর্চা দলকে সুসংগঠিত করবে বলে মত কর্মী সমর্থকদের। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা সকল কাজ শুরু করে দিয়েছি। আমাদের তৃণমূলের নেতৃবৃন্দের কাছে আমাদের তারেক রহমানের প্রত্যাশা পৌঁছে দিতে হবে। আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীকে সজাগ করতে হবে। আমাদের দল যে গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত, এই মেসেজটা এই সম্মেলনটা আমাদেরকে দিচ্ছে। বেলা 12:30টায় জাতীয় পতাকা উত্তোলন, দলীয় সঙ্গীত আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, অনেক ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, সংগ্রাম করে বিএনপি এই জায়গায় এসেছে। আমরা সেই দল যেন উড়ে এসে জুড়ে বসেনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি। আমাদের যে নেতা জিয়াউর রহমান আমাদের এই দেশকে স্বাধীন করেছেন। তিনি আরো বলেন, যাদের নতুন জন্ম হয়েছে, যারা 71 সালে ভিন্ন অবস্থানে ছিল, তাদের জানা উচিত বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। যারা গুম খুন করে বিএনপিকে ভাঙতে চেয়েছিল, তারাই পালিয়ে গিয়েছে। বিএনপি 47 বছরের পুরনো রাজনৈতিক দল। গণতন্ত্রকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। নিয়মিত এমন কাউন্সিল দলের অভ্যন্তরে যেমন গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখবে, পাশাপাশি বিএনপি তারুণ্য নির্ভর নেতৃত্ব পাবে বলে মনে করছেন কাউন্সিলররা। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন জেলায় এমন কাউন্সিল করছে বিএনপি। আর 5 মাসের মধ্যেই যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে, এমন সময় এই কাউন্সিলগুলো দলের ভিত্তিকে যেমন মজবুত করবে,
তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিশেষ সুবিধা দেবে বলে মনে করছে কিশোরগঞ্জের এই ত্রিবার্ষিক সম্মেলনে আসা তৃণমূলের নেতাকর্মীরা। কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠ থেকে জাওয়াদ মাহমুদ এখন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আলোচনার টেবিলে থাকা বিষয়ে রাজপথে নিয়ে গিয়ে সরকারকে চাপে ফেলছে একটি পক্ষ। রাজধানীতে তারুণ্যের রাষ্ট্র সংলাপ অনুষ্ঠানে আরও বলেন, ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদানের পর রাষ্ট্র নির্মাণে তেমন একটা ভূমিকা রাখতে পারেনি। একই অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারে সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় দেয়া হয় কেবল এনসিপিকে। বিস্তারিত প্রতিবেদনে। ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের পরাজয়ের পর প্রথমবারের মতো জনসম্মুখে একসাথে আবিদ, হামিম ও মায়েদ বললেন, রাষ্ট্র ও রাজনীতি নিয়ে তাদের চিন্তা। এদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তারা যেন। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ডাকসু নিয়ে ছাত্রদলের আব্দুল ইসলাম খান বলেন, নির্বাচনে হারলেও শিক্ষার্থীদের জন্য কাজ চালিয়ে যাবে। আমাদের যে ইশতেহার প্রদান করেছি, 10 দফার যে ইশতেহার প্রদান করেছি, সেটা নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। হাসিনার পতনের প্রয়োজন ছিল, সেখানে আমাদের প্রকাশ্য ভূমিকা ছিল দীর্ঘ সময় ধরে। সামনে শিক্ষাঙ্গন, প্রপার শিক্ষাঙ্গন গড়ে তোলবার জন্য আমরা 10 দফা ইশতেহার দিয়েছি। জয় পরাজয় কোনো ফ্যাক্টর নয়, সেই 10 দফা বাস্তবায়ন করবার জন্য আমাদের কাজ। একই অনুষ্ঠানে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারে সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় কেবল এনসিপিকেই দেওয়া হয়। এছাড়াও অভ্যুত্থানের পরবর্তী গণমাধ্যম সহ ফ্যাসিস্টদের সকল শক্তির বিপক্ষে একাই লড়তে হয়েছে এনসিপিকে। আমরা দেখেছি যেই মিডিয়া ফেসিবাদের প্রত্যেকটা কার্যক্রমকে বৈধতা দিয়েছে, আমরা দেখেছি যেই পত্রিকা বলেছে যে বিদেশে বসে তারেক জিয়া হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম করছে, আজকে সেই পত্রিকার আমরা হচ্ছে ফ্রন্ট পেজে দেখছি যে তারেক জিয়া হচ্ছে বাংলাদেশকে নিয়ে ভিশনারি চিন্তা করছেন। আপনি যদি এই দ্বিমুখী আচরণকে আপনি ডিকোড করতে না পারেন, তাহলে ভবিষ্যতের যে অন্ধকার, যে অদৃশ্য ছায়ার কথা আবিদ ভাই বলেছেন, সেই অদৃশ্য ছায়ার আপনাকে খুব শীঘ্রই সেই ছায়ার মধ্যে আপনাকে করাল গ্রাসে বন্দী হয়ে যেতে হবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদানের পর রাষ্ট্র নির্মাণে তেমন ভূমিকা রাখতে পারেনি। বলেন, সরকার থেকে সরে আসার তাগিদ তাদের নিজেদের থাকতে হবে। এ সময় তিনি যেসব বিষয়ে আলোচনার টেবিলে নিষ্পত্তি করা সম্ভব তা নিয়ে রাস্তায় নামার সমালোচনা করেন। এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। তাহলে আজকে প্রেসার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত, যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। এখনো তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে, প্রতিদিনই তাদেরকে লায়াবিলিটি কাঁধে নিতে হবে। এর আগে সকালে প্রেস ক্লাবে ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ব্যাংক, বিমা ও আর্থিক খাত থেকে লুটপাট, অর্থ পাচার ও দুর্নীতির ভয়াবহ চিত্র শীর্ষক আলোচনায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের 5 বারের বাজেটের টাকা শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার লোপাট করেছে। বলেন, শুধু একটি গোষ্ঠীর উন্নয়নে কাজ করলে দেশের 18 কোটি মানুষ পিছিয়ে পড়বে। যেই টাকা বিগত 15 বছরে আওয়ামী স্বৈর শাসকরা এদেশ থেকে পাচার করে লোপাট করে দিয়েছিল, সেই টাকা দিয়ে এরকম 100টি পদ্মা ব্রিজ তৈরি করা যেত। সমাজ থেকে দুর্নীতি দূর করতে না পারলে দেশের কোনো সংস্কারই কাজে আসবে না বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। দরিদ্র মানুষকে বঞ্চিত করার এবং লুটপাট করার। শাহাদাত অফর, এখন, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দৃশ্যমান হচ্ছে। এক্ষেত্রে আলোচনার মাধ্যমে ঐক্য পৌঁছানোর তাগিদ বিশ্লেষকদের। রয়েছে ভিন্ন মত। একই সাথে বলছেন, অভ্যুত্থানের চেতনার স্বার্থেই আগামী সংসদে সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ জরুরি। তখন জুলাই সনদ বাস্তবায়নে কারো একক আধিপত্য থাকবে না। হাসিফ বিল্লার প্রতিবেদনে বিস্তারিত।
ফেব্রুয়ারিতে নির্বাচন বাস্তবায়নে সরকার নানা উদ্যোগ নিলেও কোন পদ্ধতিতে নির্বাচন হবে এ নিয়ে ধোঁয়াশা কাটছে না। কারণ উচ্চকক্ষে পিআর নিয়ে ঐকমত্য কমিশন সিদ্ধান্ত দিলেও এর বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। অন্যদিকে অভ্যুত্থানের পর থেকেই নিম্নকক্ষে পিআরের দাবি জানিয়ে আসছে জামাত ইসলামী। এবার পিআরের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে ইসলামী 7টি রাজনৈতিক দল। রহস্যজনকভাবে একটি প্রভাবশালী শক্তি সরকারের উপরে জোর খাটিয়ে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না। এদিকে অহেতুক চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ নয় বলে জানিয়েছে বিএনপি। আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এর কোনো সন্দেহ নেই। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ, এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আছি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাই। দলগুলোর রাজপথের কর্মসূচি নিয়ে ভিন্ন ভিন্ন মত রাজনৈতিক বিশ্লেষকদের। কেউ বলছেন রাজপথের আন্দোলন সমাধান নয়, অন্যদিকে টেবিলের আলোচনায় সমাধান হয়নি বলেই রাজপথ বেছে নিতে হয়েছে বলে মত দেন কেউ কেউ। রাস্তায় নামাটা মানুষ পছন্দ করছে না। কোনো একটা দল রাস্তায় দাঁড়ায় তখনই একটা জ্যাম হয়ে যায় এবং এটাতে মানুষ ভীষণ বিরক্ত। এগুলো মানুষের ভোটিং বিহেভিয়ারকে আমার মনে হয় যে রিফ্লেক্ট করবে। তো রাস্তাটা বন্ধ করতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে ডায়ালগ করা। রাজপথে নাম তো সেই জন্য আপনি তো ঐক্যমত্য আসতে পারলেন না টেবিলে। পিআর পদ্ধতির একটা দাবি আছে তাদের। কেন নামছে? সে সিট পাবে না বইলা, তার স্বার্থ সে দেখছে। আর যে পিআর চায় না সে দেখে পিআর হইলে তার সিট কমে যায়, একচ্ছত্র আধিপত্য কমে যায়। গণতন্ত্রে বিশ্বাসী হইলে, রাষ্ট্রকে ভালোবাসতে হইলে, জনগণকে ভালোবাসতে হইলে রাষ্ট্রের উপকারের জন্য শক্ত বিরোধী দল দরকার। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভক্ত রাজনৈতিক দলগুলো। বিএনপির অবস্থান, সংসদ ছাড়া সংবিধান সংশোধন সম্ভব নয়। তখন প্রশ্ন উঠছে, বিদ্যমান নির্বাচনী পদ্ধতিতে অভ্যুত্থানে অংশ নেওয়া অনেক রাজনৈতিক দল পরবর্তী সংসদে আসন পাবে কিনা। আর অন্য যারা আছে তারা যদি সংসদে না যায় তাদের কথার সুযোগ নাই। সেজন্য যদি আপনি ভাবেন, আপনি অন্য চিন্তা করতে হবে যে কীভাবে আনতে হয়। কিন্তু ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ইফেক্টিভ হইল পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি হলে কী হবে? একটা সরকার হবে দুর্বল সরকার। সবাই বলে, আমিও বলি দুর্বল সরকার হবে। কিন্তু আপনি দেশ ঠিক করতে চান, তাহলে এই যে পার্লামেন্টে যাওয়ার পর এই তার উপর থেকে আস্থা তুলে নিয়ে আসবে যদি উনি জুলাই সনদ বাস্তবায়ন না করেন। আমাদের যেরকমভাবে একটা প্রচলিত হয়ে গেছে একটা সিস্টেম, সেই সিস্টেমে থাকাটাই বোধহয় ভালো আমার কাছে মনে হয়। যদি সবগুলা দল একসঙ্গে বসে একটা মানে জাতীয় সরকার গঠন করে তাহলে তো সেটা হতে পারে। অভ্যুত্থানের পর সচেতন জনগণ এখন অন্ধভাবে কাউকে সমর্থন করে না। তাই জনগণের জন্য যারা কাজ করবে তারাই আগামী নির্বাচনে জনসমর্থন পাবে বলে মত এই বিশ্লেষকের। শুধু যদি ভেবে না যে হ্যাঁ আমরা জিতেই যাব, ওইটা হচ্ছে ভুল। এই ডাকসু ইলেকশন বা জাকসু ইলেকশন ওই জিনিসটাই মানুষকে জানিয়েছে যে কাজ করে আমাদের সমর্থন নিতে হবে। ন্যাশনাল ইলেকশনে এটাই হবে। এই দলের এত সাপোর্টার, ওই দলের এত সাপোর্টার, এখন তারা এরকমভাবে ভোট দিবে না। এই যে সচেতনতা, এটা বাংলাদেশে নতুন, এই আন্দোলনের পরে এটা হয়েছে। বিশ্লেষকদের মতে ঐক্য ধরে রেখে অভ্যুত্থানের শক্তিগুলো আলোচনার মাধ্যমে জুলাই সনদ নিয়ে সমাধানের পথ খুঁজতে হবে। তবে সব পক্ষ দায়িত্বশীল আচরণ না করলে বিভাজনের সুযোগ নিবে পরাজিত শক্তি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। জুলাই চেতনাকে যারা ধারণ করবে না তাদের আর ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে পদ্মা সেতুর মাওয়া জাজিরা প্রান্তে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে অঙ্কিত গ্রাফিতি, জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ মুরালের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। ফায়ার সার্ভিসকে টোল দিয়ে সেতু পারাপার করার বিষয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করলে তিনি বলেন, সেতু মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ছাত্র জনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন দিশা দিয়েছিল। যারা গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কোনো দিনও আসবে না, তারা আর কোনো দিনও আসবে না। এটা যদি আপনাকে ভিতরে কারো থাকে যে তারা আবার আসবে, তো এটা আপনাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেন। এরা আসবে না, তাদের যে আত্মত্যাগ এটা কোনো দিনও বেঁচে যাবে না।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ষষ্ঠ দিনের প্রচারের মাঝেই 24 দফার ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। এছাড়া নির্বাচনী আমেজের মধ্যেই পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে জোহা চত্বরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। মারুফ হাসানের প্রতিবেদন, ছবি তুলেছেন রায়হানুল ইসলাম। রাকসু নির্বাচন ঘিরে ষষ্ঠ দিনের প্রচারণায় শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে জড়ো হতে থাকেন প্রার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবাসিক হল, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, একাডেমিক ভবন সংলগ্ন সড়কে ভোটারদের কাছে তুলে ধরেন নির্বাচনী অঙ্গীকার। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীদেরকে বলছি আপনারা কেমন আপনারা আমাদের কাছ থেকে কি এক্সপেকটেশন করেন, কি প্রত্যাশা করেন, আপনারা যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় চান আপনাদের মনের মতো যেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করতে পারি সেই প্রতিশ্রুতি আমরা তাদেরকে দিচ্ছি। নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের 24 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন প্রার্থীরা। সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে 12 মাসে 24 সংস্কারের ইশতেহার ঘোষণা করেন তারা। 12 মাস যেহেতু আমাদের সময় থাকবে, সেই 12 মাসে আমরা 24টা সংস্কার করতে চাই। প্রথম সংস্কার আমরা করতে চাই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, দ্বিতীয় মানসম্মত খাবারের নিশ্চয়তা। এদিকে বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোঠা পুনর্বহালের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। অনশন চলাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন 2 শিক্ষার্থী। পরে তাদের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটা পূর্ণভাবে মীমাংসা না করবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই আমরণ অনশন চালিয়ে যাব। আমাদের এক এবং একমাত্র দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোঠার কোনো জায়গা নাই। আমাদের দুইটা স্পষ্ট দাবি, আমরা আমাদের জীবন দিয়ে হলেও এই পোষ্যকোটাকে বাতিল করব। আমাদের জীবন দিয়ে হলেও আমরা রাজশাহীকে বাস্তবায়ন করব 25 তারিখের মধ্যেই। তবে বিষয়টি সমাধানে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে আদালতের মাধ্যমেও সমাধানের চেষ্টা চলছে দাবি উপদেষ্টার। শিক্ষার্থীরা তাদের যে দাবি নিয়ে এসেছে, আমরা আপাতত কোর্টের রায় পর্যন্ত তাদের বিষয়টা দেখার জন্য আহ্বান করছি এবং আমার মনে হয় যে আলোচনার মাধ্যমে সব কিছুরই সমাধান করা সম্ভব এবং শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের জন্য কোনো অবনতি না হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন ঘিরে একদিকে চলছে প্রার্থীদের প্রচারণা, অন্যদিকে পোষ্যকোটার বিরুদ্ধে অবস্থান। সব সংকট কাটিয়ে 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। এখন রাজশাহী। যাত্রাবাড়িতে এসি বিস্ফোরণে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হলেন একই পরিবারের 4 জন। গেল রাতে মুহূর্তেই ঘরে আগুন ধরে গেলে তারা 4 জনেই পুড়ে যান। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাদেরকে। 2 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত রাব্বি হোসেনের প্রতিবেদনে। শুক্রবার দিবাগত রাত 1টার পর যাত্রাবাড়ির ধলপুরে বউবাজার এলাকার একটি ভবনের 7ম তলায় হঠাৎ এসি বিস্ফোরণ। মুহূর্তেই ঘরে আগুন ধরে যায়। ঘুমন্ত অবস্থায় 2 সন্তানসহ গুরুতর দগ্ধ হন তুহিন হোসেন ও ইবা আক্তার। পরিবারের সদস্যরা জানায় রাতেই তাদের ভর্তি করানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আগুন নেভান অন্য ভাড়াটিয়ারা। রাত্রে ঘুমায় রয়েছে, ঘুমানোর পরে এসিটা হঠাৎ ব্লাস্ট হয়ে ভিতরে একটা বোম যেমন ফুটলে যে অবস্থা হয় না, ওরকমের মতো আর কি বিস্ফোরণ হয়েছে। তো আমার ভাই ভাবি তারপর আরেকটা ভাই বেটা 3-4 জনেরই মনে করেন পুরা গুরুতর অবস্থা। রাত 1টা-1:30 নাগাদ হঠাৎ করে একটা বিস্ফোরণে তাদের ঘুম ভাঙে, আর ঘুম ভেঙেই দেখে যে রুমে এখানে সেখানে আগুন জ্বলতেছে, সারা শরীর দগ্ধ। চিকিৎসকরা জানান তুহিন ও তার ছেলে তানফিরের শরীর 40% বেশি দগ্ধ হয়েছে। স্ত্রী ইভার 15% ও আরেক সন্তান তাওহিদের 8% দগ্ধ হয়েছে। একজন শিশুর 40% পুড়েছে এবং একজনের 8% পুড়েছে। আমরা সকলকেই ভর্তি রেখেছি, একজনের 7 বছর এবং একজনের 6 বছর। আর যাদের মেজর বার্ন হয়েছে ওনাদেরকে আমরা এসডিইউতে শিফট করে চিকিৎসা চলমান রেখেছি। আর বাকি যে 2 জনের মাইনর বার্ন তাদেরকে আমরা কেবিনে শিফট করছি। এসি বিস্ফোরিত হওয়ার কারণ এখনও জানা যায়নি। দগ্ধ হওয়া তুহিন মোতালিব প্লাজার একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়। রাব্বি হোসেন, এখন, ঢাকা।
পাওয়ার গ্রিডের স্টেশনে আগুনের কারণে সাতক্ষীরা জেলা জুড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। তবে 2 ঘন্টা পর দুটি ইউনিট সচল হওয়ায় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। বেলা 11টার দিকে জেলার বিনের পোতা পাওয়ার গ্রিড স্টেশনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ওভারহিট ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এদিকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে 1 দিন লাগতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এরই মধ্যে শুরু হয়েছে মেরামত কাজ। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সবশেষ পরিস্থিতি জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবেন পাওয়ার গ্রিডে আগুনের কারণ কি জানা গিয়েছে কিনা, আর মেরামতের বিষয়ে কতটুকু অগ্রগতি হলো? উজ্জ্বল, ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে জানা হয়েছে তারা যে প্রাথমিক কারণটি নির্ধারণ করেছেন সেটি হচ্ছে যে ট্রান্সফরমারটিতে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটি অতিরিক্ত তাপের কারণে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মূলত আগুনের সূত্রপাত হয়, এটি তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে অধিক তদন্ত শেষে তারা কারণটি বলতে পারবেন। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু এখন পর্যন্ত নিরূপণ করা হয়নি। এদিকে এখানকার যিনি উপসহকারী প্রকৌশলী রয়েছেন এই উপকেন্দ্রের 132/33 উপকেন্দ্র সাতক্ষীরার পাওয়ার গ্রিডের, এই কেন্দ্রের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের যে মেরামত কার্যক্রম তারা ইতিমধ্যে শুরু করেছেন। তবে বৃষ্টির কারণে কিছুটা বেগ পোহাতে হচ্ছে। তারা বেশ কয়েকটি এলাকাতে ইতিমধ্যে বিদ্যুৎ ব্যবস্থা কিন্তু স্বাভাবিক করেছেন। যেহেতু 2টি ইউনিট এখনো সচল রয়েছে, মোট এখানে 3টি ইউনিট রয়েছে। এই 3টি ইউনিটের মধ্যে একটি ইউনিট কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন, যেটি মেরামতের জন্য তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। স্থানীয় এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন সকালবেলায় হঠাৎ করে তারা আগুনের লেলিহান দেখতে পান বেলা 11টার দিকে। তারপরই কিন্তু তারা ফায়ার সার্ভিসের দেখতে পান যে ফায়ার সার্ভিসের গাড়ি এসে কিন্তু এই আগুনটি নেভানোর কাজ শুরু করে। তবে এখানে পর্যাপ্ত পানি থাকলেও এখানে ফোম দিয়ে আগুনটি আসলে নিভানোর কাজ শুরু করতে হয়। মূলত এই আগুনটি হয় তেলের এবং তেলের আগুনের কারণেই কিন্তু সেটি ফোম দিয়ে নেভাতে গিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের দীর্ঘ সময় লেগেছে। প্রথম ধাপে তারা যে ফোমটি এনেছিলেন সেটি ফুরিয়ে যায়। দ্বিতীয় ধাপে কিন্তু আবারও গাড়ি নিয়ে স্টেশনে ফিরে যেতে হয় এবং সেখান থেকে আবারও নতুন করে ফোম নিয়ে এসে আগুনের নেভানোর কাজে তারা করে, যে কারণে 1 ঘন্টারও বেশি সময় আসলে আগুনটি নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। তবে এখানে বেশ কিছু লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো একটি ইউনিট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং তারা তাদের খুলনা থেকে যে ইঞ্জিনিয়ার টিম তারা কিন্তু ইতিমধ্যে এই স্টেশনে এসেছেন এবং তারা তাদের কার্যক্রম শুরু করেছেন। এখান থেকে কিন্তু ফিডার রয়েছে, যে ফিডারগুলো রয়েছে ফিড ভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থাপনা, সেই ফিড ভিত্তিক ব্যবস্থাপনার কারণে কিন্তু বিভিন্ন ফিডে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে এখান থেকে এবং পল্লী বিদ্যুৎ সহ এখানে ওয়েস্ট জোন যে সার্ভিসটি রয়েছে তারা কিন্তু এখান থেকে বিদ্যুৎ নিয়ে তারা বিদ্যুৎ সরবরাহ করে থাকেন এবং এই বিদ্যুৎ সরবরাহ কিছুটা ব্যাহত হয়। কয়েক ঘন্টার জন্য পুরো জেলা জুড়ে কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরবর্তীতে কিন্তু বিদ্যুৎ পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। বিভিন্ন এলাকাতে ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে এখানকার বিদ্যুৎ বিভাগের কর্মীরা আমাদেরকে জানিয়েছেন এবং তারা এই কার্যক্রমটি শেষ করতে তাদের আরও বেশ কয়েক ঘন্টা সময় লাগবে এবং পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও কয়েক ঘন্টা পরে কিন্তু ব্যবস্থাপনা স্বাভাবিক হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা পাওয়ার স্টেশন থেকে সবশেষ তথ্য। সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের বিষয়ে সবশেষ বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব। গণতন্ত্র পুনরুদ্ধারের পথে সংকটময় সময় পার করছে বাংলাদেশ। এর প্রেক্ষাপটে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সাধারণ বিতর্কে বক্তব্য রাখার পাশাপাশি বৈশ্বিক নেতৃবৃন্দের সঙ্গে দেখা সাক্ষাতে তুলে ধরবেন তার সরকারের অগ্রগতি এবং নির্বাচনের প্রস্তুতির চিত্র। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক। বিশ্ব নেতাদের মিলন মেলায় এবারও অংশ নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এটি তার দ্বিতীয়বারের অংশগ্রহণ। তবে এবারের সফর কেবল বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, রয়েছে কৌশলগত কূটনৈতিক পরিকল্পনাও। সামাজিক সুফল, অর্থনৈতিক মুনাফা এবং বিশ্ব নেতাদের সঙ্গে দেখা সাক্ষাতে তুলে ধরবেন অন্তর্বর্তী সরকারের গঠনের প্রেক্ষাপট এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে সরকার কী ধরনের প্রস্তুতি নিচ্ছে। মূল উদ্দেশ্য থাকে জেনারেল অ্যাসেম্বলিতে বক্তব্য, সেখানে বাংলাদেশ সহ সারা পৃথিবীর প্রতি বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস একটা
ভাষণ দেবেন, কথা বলবেন, তার মধ্যে গ্লোবাল বহু কিছু থাকবে। এবার বিশেষ দৃষ্টি থাকবে যুক্তরাষ্ট্রের দিকে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে রয়েছে ডক্টর ইউনূসের পুরনো যোগাযোগ। এবার সেই সম্পর্ক কাজে লাগতে পারে বাংলাদেশের কৌশলগত সমর্থন ও রাজনৈতিক সমর্থন আদায়ে। আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ সহ বিশ্বের বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও দেখা হবে বাংলাদেশের প্রতিনিধিদের। আলোচনায় থাকবে মানবাধিকার, রাজনৈতিক অংশগ্রহণ এবং আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ। দীর্ঘ সময় বাংলাদেশে নির্বাচন হয় নাই, সেই রকম একটা গণতন্ত্রের পথে উত্তরণের জায়গাটাতে বর্তমান সরকারের ভূমিকা কি, তারা কি করেছে, কিভাবে করেছে, অর্থনীতির ক্ষেত্রে যে উন্নয়ন, বাংলাদেশে যে দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, লুটপাট, এইগুলো যে সরকার বন্ধ করেছে, সেই সমস্ত বহুবিধ বিষয় থাকবে। বাংলাদেশ এখন কেবল নির্বাচন নয়, খুঁজছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যতের নেতৃত্বের প্রতি জন আস্থার ভিত্তি। জাতিসংঘে ডক্টর ইউনূসের এই উপস্থিতি সেই বহুমাত্রিক প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হয়ে উঠছে, যা প্রতিধ্বনিত হচ্ছে দেশের ভিতরেও। নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। গণতন্ত্রে ফেরার প্রতিশ্রুতি কেবল দেশের জন্য নয়, দুনিয়ার কাছেও গুরুত্বপূর্ণ। জাতিসংঘে সেই বার্তা দিতেই আসছেন ডক্টর ইউনূস। এই সফর আন্তর্জাতিক আস্থা এবং অন্তর্ভুক্তির প্রশ্নে এক নির্ণায়ক সময়। আব্দুল আহাদ, এখন, যুক্তরাষ্ট্র। চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বশত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উথলি বড় মসজিদপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। হত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, আর জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। বিস্তারিত প্রতিবেদনে। স্থানীয়রা জানান, শনিবার সকালে কৃষিকাজের উদ্দেশ্যে ব্রিজ মাঠে যান জীবননগর উপজেলার উথলি বড় মসজিদপাড়া গ্রামের মিন্টা ও হামজা। সে সময় আগে থেকে ওত পেতে থাকা 5 থেকে 7 জন দুর্বৃত্ত তাদের উপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীরা দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনাস্থলে মারা যান হামজা। এ সময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মিন্টাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে মৃত্যু হয় মিন্টার। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। আজকে এরা সকালে মাঠে গিয়েছিল, মাঠে যাওয়ার পরে তাদেরকে যেখানে বিচুলি নিচ্ছিল গরু খাওয়ানোর জন্য, সেখান থেকে তুলে নিয়ে প্রতিদিন মাঠের কলা বাগানে তাদেরকে হাতুড়ি পিটা করে রামদাদি রড দিয়ে কোপায়ে তাদেরকে মেরে ফেলে। দুজনকে পরীক্ষা করি, এর ভিতরে আনোয়ারকে মৃত অবস্থায় পাই, আমির হামজাকে আর আনোয়ারকে সংকটজনক অবস্থায় পাই। তাদেরকে একজনকে আমরা চিকিৎসা দিয়ে ভর্তি করি, ভর্তিরত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং আনোয়ার আগেই মৃত অবস্থায় থাকার কারণে আমরা পুলিশকে ইনফর্ম করি। পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ, আর জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। পূর্বশত্রুতার একটা বিষয় আছে, আগেও এদের সাথে কাউন্টার মামলাও হয়েছে, সেটাও একটা বিষয়। এখন আসলে এটা তদন্ত সাপেক্ষে সবকিছু বলতে হবে। সঠিক অভিযান অব্যাহত আছে। দুই ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডে উথলি গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এখন চুয়াডাঙ্গা। কুমিল্লায় চোর সন্দেহে যুবককে ধরে নিয়ে মারধরের পর কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় 3 জনকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, কিছুদিন ধরে সাকুরা স্টিল মিলে তার চুরির ঘটনা ঘটছে, তাই চোরকে ধরতে সাকুরা স্টিল মিলের পাহারাদাররা সচেষ্ট হন। এর প্রেক্ষিতে গত শুক্রবার দুপুরে জয়চন্দ্র সরকার নামে এক ব্যক্তি স্টিল মিলে প্রবেশ করলে তাকে চোর সন্দেহে মারধরের পর বিদেশি 2টি কুকুর লেলিয়ে নির্যাতন করা হয়। পরবর্তীতে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে তৈরি হয় চাঞ্চল্য। ফ্রান্সের প্যারিসে ইউরোপিয়ান একাডেমি অফ ডার্মাটোলজি ও ভেনেরোলজির 25তম কংগ্রেসে এখন টিভির সঙ্গে কথা বলেছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদ চৌধুরী। সেখান থেকে কিছুক্ষণ আগে সবশেষ জানিয়েছেন মুজাহিদ শুভ। ইউরোপিয়ান একাডেমির 25তম কংগ্রেস, এখানে সারা পৃথিবীর 200টি দেশের 6000 অংশগ্রহণকারীর সাথে রয়েছেন বাংলাদেশের
চর্মরোগ বিশেষজ্ঞরা। আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন ল্যাবেডের কনসালটেন্ট চর্মরোগ বিভাগের ডাক্তার মাহমুদ চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে ধন্যবাদ আপনাকে। বহু বছর ধরে আপনারা আসছেন, আপনারা কি নিয়ে যান আসলে এখান থেকে? রোগীদের জন্য কি নিয়ে যান বা চিকিৎসক বা শিক্ষার্থীদের জন্য আসলে কি নিয়ে যান? ভালো প্রশ্ন। হোমবাউন্ড মেসেজ বুঝে, যেমন আজকেই আমি একটা সেশনে বের করলাম, ওখানে আমাদের যে শিক্ষা ছিল এতদিন যে আমরা নামটাই বলি সোরায়াসিস, একটা খুবই একটা পেইনফুল, অস্বস্তিকর, যেটা নিয়ন্ত্রিত হয় না। এক্স্যাক্টলি, আপনি ঠিক আমার পয়েন্টেই বলেছেন। সেটাই আজকে জানলাম যে আমরা যত আগে হিট করব, যত ভালোভাবে হিট করব, যে মডার্ন মেডিসিনসগুলো এখনও আমাদের দেশে আসে নাই, এই মেডিসিনসগুলো নিশ্চয়ই একসময় আসবে। তো মেসেজটা হচ্ছে আমার জুনিয়রদের জন্য এটাই থাকবে, যত আগে হিট করব, যত আর্লি হিট করব এবং যত ভালো লেটেস্ট মেডিসিন দিয়ে হিট করব, ওইটাও ভালোভাবে সারিয়ে তোলা সম্ভব। ইলন মাস্ক 35-এ মঙ্গল গ্রহে যাবে, তার আগেই যেন আমরা সোরিয়াসিসকে একটা নিরাময়যোগ্য অসুখ হিসেবে ডিক্লেয়ার করতে পারি বা ঘোষণা করতে পারি, সেই মেসেজটাই আজকে আমি নিয়ে গেলাম। কিন্তু এই যে সোরিয়াসিস নিয়ে সারা পৃথিবী কিন্তু যুদ্ধ করছে, মানে আমার ঘরেও এরকম রোগী আছে, তো সেক্ষেত্রে তাদের দিক থেকে আরামদায়ক কোন তথ্যগুলো আসলে এবারের কনফারেন্স থেকে আপনারা পেলেন? ইনফ্যাক্ট আমি যে সেশনটাতে অ্যাপিয়ার করেছি, এটাতে এই জিনিসটাই বললো যে সবসময় আমরা আগে বলতাম যে অল্প অসুখ আছে আমরা লাগাবার ওষুধ দিয়েই কাজ করি, কিন্তু এখানে আমি যেই মেসেজটা পেলাম যে প্রথমেই আমাকে ডাইরেক্টলি হিট করতে হবে এবং টপ থেকেই হিট করতে হবে, সো দ্যাট আমরা এটাকে কিওরের দিকে নিয়ে যেতে পারি। এবং রুগীর অনেকগুলো সোরিয়াসিস হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরগুলো আমরা বিবেচনা করে নিয়ে পেশেন্টকে এমন একটা ধারণা দেওয়া এবং ওষুধ হিসাবে আমরা প্রথম থেকেই যদি তার গোড়ায় হিট করতে পারি, তাহলেই পেশেন্টকে একটা সময় আমরা গিয়ে বলতে পারবো হ্যাঁ সোরিয়াসিস ইজ এ কিউরেবল ডিজিজ। এই যে নতুন যে তথ্য বা নতুনভাবে যা কিছু এসেছে, এটা কি আসলে রোগীর খরচকে আবার বাড়িয়ে তুলছে নাকি? অফকোর্স কিছুটা বাড়াবে, খরচ বাড়াবে এবং কিন্তু হিলিংও করবে। এটা হিলিং করবে এবং আস্তে আস্তে যেহেতু এটা হচ্ছে একসময় হয়তো বলা যাবে যে আমরা এটাকে কন্ট্রোল করে ফেলতে পারছি, এবং তখন এটা এফোর্ডেবল অবস্থায় হয়তো আসবে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সোরিয়াসিস শুধু নয়, আসলে চর্মরোগের বলা হয় 4000-এর মতো আসলে রোগ আছে, প্রত্যেকটিরই আলাদাভাবে আলোচনা হচ্ছে। মানুষের ভালো থাকা, সুস্থ থাকা, এই সব কিছুকে নিয়ে যেন মানুষ সুস্থ থাকতে পারে সেটি জানতেই চিকিৎসক এখানে এসেছেন। এই ছিল এখানকার সর্বশেষ খবর। দেবী দুর্গার আগমনী সুর ছড়িয়ে পড়েছে মণ্ডপে মণ্ডপে। এখন প্রতিমা সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। কাল মহালয়ার মধ্য দিয়ে হবে দেবীপক্ষের সূচনা। পূজা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে থাকছে প্রতিবেদন। প্রতিটি পূজা মণ্ডপ যেন দেবী দুর্গার আগমনী প্রতীক্ষায়। শিল্পী, স্বেচ্ছাসেবক আর পূজা কমিটির সদস্যদের ব্যস্ততা তুঙ্গে। চট্টগ্রামে পুরো দমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত। শেষ মুহূর্তে রং তুলির আঁচড় পড়ছে প্রতিমায়। এবার সর্বোচ্চ 3 লাখ এবং সর্বনিম্ন 35,000 টাকার মূল্যের প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। চট্টগ্রাম নগরীতে এবার 292টি পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে। এছাড়া 15টি উপজেলায় প্রায় 2000 মণ্ডপে হবে দুর্গাপূজা। তবে গত বছরের তুলনায় এবছর প্রতিমা তৈরিতে ভাটা পড়েছে বলছেন মৃৎশিল্পীরা। এদিকে পূজা উদযাপন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। অন্যান্য বছর আমরা প্রায় 1,30,000-40,000 টাকাও বিক্রি করছি, এবছর 75-80-র উপরে করতে পারিনি। দেবীর আগমনী সুর ছড়িয়ে পড়েছে কুমিল্লার বেশিরভাগ পাড়া মহল্লায়। কোথাও প্রতিমায় তুলির আঁচড়ে যুক্ত হচ্ছে রঙের শৈল্পিক ছোঁয়া, কোথাও চলছে প্যান্ডেল সাজানোর কাজ। এবছর কুমিল্লায় 812টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। গত বছরের তুলনায় এবার কুমিল্লার পূজায় 64টি মণ্ডপ বাড়ছে। রং ধরা হয়েছে আপনার পূজাতে 29 তারিখে, কোনটা 2 দিন আগে যাবে, কোনটা 3 দিন আগে যাবে, কোনটা 1 দিন আগে যাবে। বাঁশ, সুতলি, এই যে তার কাটা, মাটি, সমস্ত কিছুর দাম আগের থেকে বৃদ্ধি, কিন্তু আমাদের মূর্তির দাম বৃদ্ধি হয় নাই। এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সিলেটে এক ভিন্নধর্মী বাজারের আয়োজন করা হয়েছে, যেখানে 1 টাকায় চলছে পূজার কেনাকাটা। সিলেটের বালুচরে ওঁরাও সম্প্রদায়ের জন্য এই 1 টাকায় পূজার বাজারের আয়োজন করা হয়।
এই বাজারে নারী পুরুষদের জন্য শাড়ি, পাঞ্জাবি ও ধুতির ব্যবস্থা করা হয়েছে, আর বিনামূল্যে শিশুদের জন্য আছে স্কুলের ইউনিফর্ম, শিক্ষা সামগ্রী সহ নানা উপকরণ। 1 টাকায় বাজার করতে পেরে খুশি ওঁরাও সম্প্রদায়। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এরা ওদের যেন আনন্দটা মানে আমরা কিছুটা হলেও বর্ণিল করতে পারি। পাশাপাশি যেটা হলো আমাদের দেখে যদি সমাজের আরও বিত্তবান বা বিভিন্ন সামাজিক সংগঠন আছে ওরা যদি এগিয়ে আসে, তাহলে সমাজের প্রত্যেকটা আনন্দ, ঈদ বলেন, পুজো বলেন, সবার জন্য বর্ণিল হয়ে উঠবে। এবারের পূজা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। প্রত্যয় দাস, এখন। দীর্ঘ 9 বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে আবারও বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এবং এই দেশের যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং তারপরে এই গণতন্ত্রকে সামনে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটা নতুন একটা দর্শন দিয়েছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন। তিনি এই জাতীয়তাবাদী দর্শনের মধ্যে বাংলাদেশ যে একটা স্বতন্ত্র রাষ্ট্র, স্বতন্ত্র জাতি, সেটা তিনি এই বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্য দিয়ে পরিষ্কার করে বলছেন। আমি ডিটেলসে যাব না, কিন্তু এটি বলতে চাই তার 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে তিনি বাংলাদেশের যে সংস্কার করেছিলেন, একটা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থায় নিয়ে এসেছিলেন গণতন্ত্রের ব্যবস্থায়, এটা ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। এবং তারপরে অর্থনীতির ক্ষেত্রেও তিনি যুগান্তকারী সংস্কার করেছিলেন। আমাদের যে অর্থকরী সবচেয়ে বেশি আপনার যে সেক্টরটা কাজ করে, আমাদের সেই গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টসের সেক্টর, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে এসেছে। আমাদের যে ভাইয়েরা বিদেশে কাজ করে রেমিটেন্স পাঠায়, দেশে ডলার পাঠায়, তার উপর ভিত্তি করে আমাদের বর্তমান অর্থনীতি বেঁচে আছে। তিনি শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, কৃষিক্ষেত্রে যুগান্তকারী ব্যবস্থা গ্রহণ করেছিলেন, এবং তার শাহাদাতের পরে দেশে বেগম খালেদা জিয়া একই কাজ করেছিলেন, যে কথা আমি আপনাদের আগেই বলেছি, আমি রিপিট করতে চাই না। আর এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।